ছেলেরা মেয়েরা এই যে ভালো ভালো রেজাল্ট নিয়ে আসতেছে, কাদের জন্য আনতেছে? এটা কি তাদের ব্যক্তি সুনাম? সবার জন্য সুনাম বয়ে আনতেছে। এর জন্য আমরা চাই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যেন এই বিষয়টাকে মূল্যায়ন করা হয়, গুরুত্বের সাথে দেখা হয়। হ্যাঁ, তারা যেন অবহেলিত না থাকে, তাদেরকে আরও পৃষ্ঠপোষকতা করে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক গরিব ছেলেপেলে আছে যে ম্যাক্সিমাম যে রেজাল্টগুলো আসে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আসে, এদের খরচের কারণে অনেক মেধাবী বা ছাত্ররা বা অনেক প্রতিভাবান ছাত্ররা পড়ালেখা করতে পারে না। হ্যাঁ, তো এই যে মাদ্রাসাগুলো তো ভাড়া বাসায় চলে, এদেরকে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, এদের পিছনে যদি একটু সরকারি নজর দেওয়া হয়, আশা করি অনেক ভালো ভালো রেজাল্ট আরও আসবে ইনশাল্লাহ। আর এই ধারাবাহিকতা ইনশাল্লাহ একদম অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। এটা ধারণাতীত, কল্পনাতীত যে আমাদের বাচ্চারা কত প্রতিভাবান, এদের ভিতরে কত প্রতিভা আছে। এজন্য আমরা, আপনার মিডিয়ার ভাইরা এগিয়ে আসছেন, আমরা চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই আহ্বান চলে যাক, সরকার যেন এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন, আমাদের হাফেজ সাহেবদেরকে মূল্যায়ন করে, তাদের পড়ালেখার বিষয়ে মূল্যায়ন করে, তারা যেমন বিশ্বজয়ী হাফেজ হয়েছেন এরকম বিশ্বজয়ী আলেম হতে পারে, ভালো আলেম হতে পারে, বাংলাদেশের জন্য তারা বিশ্বের দরবারে কাজ করতে পারে। হ্যাঁ, এই সুনামটাকে যেন ধরে রাখতে পারে, এই আশা রাখি। আমরা খুব আনন্দিত আসলে। আমি ওদের বড় ভাইয়ের মতো, আমরা পরিচয় একসাথে চলাফেরা, উঠা বসা। আমাদের শেখ কারি আহমদ বিন ইউসুফ আর আজহারি সাহেব এবং কারি নাজমুল হাসান সাহেব, ওনাদের কাছে ও অধ্যয়ন করেছেন। আমরা ওনাদের ছাত্রের মতোই পরিচিত, পূর্ব পরিচিত, ওই হিসাবে খুশিতে আসা আর কি এখানে। হ্যাঁ, আমরা কিছুদিন আগে দেখেছি যে মুয়াজ মাহমুদ এরকম অনেক কিন্তু আমাদের দেশে বিশ্বজয়ী অর্জন করে আসছে। আসলে সরকার তাদেরকে কেন পৃষ্ঠপোষকতা করছে না? আসলে এটাই আমাদেরও প্রশ্ন, এটা যে সরকার কেন আগায় আসছে। এখানে তো তাদের পিছনে কোনো ইনভেস্ট নেই, তারা নিজ প্রচেষ্টায় বা প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় তারা ভালো রেজাল্ট করতেছে। তো সরকারের এখানে একটু তাদেরকে মূল্যায়ন করলে কি ক্ষতি হয়, কি ক্ষতি হবে তাদেরকে একটু মূল্যায়ন করলে? আমরা কি এত বড় একটা অর্জন করে এনে আমরা কি রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু পাওয়ার অধিকার রাখি না? আমরা এই অধিকারটুকু কি আমাদের নাই? তা আমরা কি আলেম ওলামা হয়ে যায় বা যারা মাদ্রাসা লাইনে আছে তারা কি বৈষম্য শিকার হচ্ছি না আমরা? এই জন্য এইখান থেকে বের হয়ে আসতে হবে। আসলে সবার মাইন্ডকে চেঞ্জ করতে হবে। যেহেতু মুসলমান রাষ্ট্র, আমাদের মাইন্ডকে, ইসলামিক অর্জনকে এগিয়ে নিতে হবে সবসময়। এই মানসিকতা সবাই ধারণ করবে, লালন করবে, এই আশা রাখি আমরা। দর্শক যেমনটি শুনতেছিলেন, আসলে আজকে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রথম কিরাত গ্রুপে বাংলাদেশের তৃতীয় স্থান এবং হিফজ বিভাগে প্রথম স্থান অধিকার করে যে আবু জার গিফার ও আনাস মাহফুজকে যে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন আলেম ওলামা থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। আমরা তাদের কথাটাই শুনতেছিলাম। আমি আরেকজনের কাছে যাব। ভাই, আপনারা কি জন্য আসছেন এবং কেন আসছেন? আমরা আসতে হলো আমাদের বন্ধু আবু জার গিফারি এবং আরেক মাদ্রাসার আনাস মাহমুদ, তারা কুয়েতে প্রায় 73টি দেশের মধ্যে আনাস মাহমুদ ফার্স্ট হয়েছে এবং আবু জার গিফারি কিরাতে তৃতীয় স্থান অধিকার করেছে। তা আমরা তাদের বন্ধু হিসেবে আমরা খুবই আনন্দিত এবং আমাদের বাংলাদেশের সম্মানকে বাইরে তারা আরও ছড়িয়ে দিয়েছে, বাইরে সেটাকে আরও প্রচার করেছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। এই যে পরপর কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, এই বিষয়টাকে আপনারা কোনভাবে দেখেন? পরপর যে বাংলাদেশের নামকে যে বাইরে বাংলাদেশ যে বারবার প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে, তো এটা আমাদের বাংলাদেশের জন্য ছোট একটা রাষ্ট্র হিসেবে আমাদের এটা অনেক গর্বের বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষ হিসেবে মানুষদের কাছ থেকে সেভাবে কোনো সহযোগিতা পাই না, সেভাবে আমরা একটা বৈষম্যের শিকার হই। তা আমরা আশাবাদী, যেহেতু এখন নতুন সরকার আসছে, সামনে যে সরকার আসবে বা যারাই থাকবে, যখন যেই থাকবে তাদের কাছে আমরা আশাবাদী যে আমাদের এই অঙ্গনটাকে নিয়ে তারা একটু ভাববে তাদের কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেভাবে তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করবে।
দর্শক যেমনটি শুনতেছিলেন আসলে মাদ্রাসার এক ভাই আসলে যে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম হয়েছে আনাস মাহমুদ এবং কারি আবুজার গিফারি এদের সম্পর্কে বলতেছিলেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি আরেকজনের সাথে কথা বলবো যারা ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য বিমানবন্দরে অবস্থান করছেন, তাদের মধ্যে আরও একজনের সাথে কথা বলবো। আপনাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর আলেম ওলামা এবং ছাত্র মাদ্রাসা ছাত্ররা উপস্থিত এবং তাকে এক নজর দেখার জন্য এবং যে বিশ্বের ৭৪টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে যে সফলতা অর্জন করেছে তাকে দেখার জন্য এই মুহূর্তে শত শত লোকের অবস্থান। তো দর্শক আমি আরও একজনের সাথে কথা বলে দেখি, তো উনি কি বলেন। যদি আমরা কিছুদিন আগে দেখছি যে ক্রিকেট খেলার ভিতরে যদি বাংলাদেশ কোনো দেশের সাথে জিতে, তখন খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা, বিভিন্ন সংস্থা তাদেরকে নিরাপত্তা দেয় এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়, তাদেরকে অনেক সরকারি অনেক অনুদান দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশের হাফিজরা সারা বিশ্বের সকল হাফিজদেরকে পিছনে ফেলে যখন প্রথম পুরস্কার নিয়ে আসে এবং আমাদের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের মাঝে মানে তুলে ধরে, তখন তা না আসলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তো করা হয় না। এবং এই যে আমরা এখানে আসছি, ওরা সারা বিশ্ব থেকে ফার্স্ট হয়ে যে আজকে আসছে, তাদেরকে বরণ করার জন্য যে সুন্দর একটা স্পেস আমরা পাবো, সেই জায়গাটাও পাচ্ছি না। তো আমরা রাষ্ট্রের কাছে এটা আবদার রাখবো যেন আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং সুন্দর একটা তারা যেন মূল্যায়নটা পায়। যদি মূল্যায়নটা পায় তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ছেলের সামনে আরো অনেক ভালো করবে ইনশাল্লাহ। যারা নতুন শিক্ষার্থী আছে তারা তো যখন বাংলাদেশের একটা ছেলে সারা বিশ্বের সকল প্রতিযোগীকে পিছনে ফেলে ফার্স্ট প্রাইজ নিয়ে আসে, তখন স্বাভাবিকভাবেই অন্য যারা নতুন আছে তাদের ভিতরে একটা আসে যে হ্যাঁ আমিও ইনশাল্লাহ পারবো। তো যারা নতুন আছে তারাও ইনশাল্লাহ তাদের থেকে অনেক অনুপ্রেরণা পাচ্ছে এবং পাবে। আগামীতে বাংলাদেশের ছেলেরা আরো ভালো করবে ইনশাল্লাহ। কিন্তু দর্শক যেমনটি শুনতেছিলেন আসলে এক ছাত্র ভাই আসলে উনি এভাবে বলতেছিলেন যে কুরআন প্রতিযোগিতায় যেভাবে বিশ্বে বরাবরই বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থানে থেকেছে। তো আমি আরেকজনের সাথে কথা বলবো। তো ভাই আসলে এই যে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলো এবং কিরাত প্রতিযোগিতায় দেশের ভিতরে তৃতীয় স্থান অধিকার করলো, এই বিষয়টাকে কোনভাবে দেখছেন এবং আপনারা কেন এখানে সংবর্ধনা দেওয়ার জন্য আসলেন? রাষ্ট্রীয় সংবর্ধনা তো হতে পারে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে বলতেছি যে আমরা আসলে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতেছি যে আমরা বাংলাদেশের কিরাত প্রতিযোগিতায় যেই তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু অত্যন্ত একটাই কথা যে দুঃখের সঙ্গে বারবার আমরা বলতেছি যে আমাদের মানে বরণ করার মতো যেই বিষয়টা আমরা লক্ষ্য করতেছি ইতিপূর্বে রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা আমরা কখনো পাচ্ছি না। এই জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা একই কথা সবাই বলি যে দেখেন রাষ্ট্রের সম্মানটা যেভাবে বাংলাদেশের মানে জাতীয় দল বলেন, বাংলাদেশের সরকারি অন্যান্য কোনো যত কর্মকাণ্ড আছে, তো সেই বিষয়গুলো যখন মানে দেখা যায় যে বিশ্বের মধ্যে মানে যখন উদযাপিত হয়, ঠিক তখন দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে কতভাবে তাদেরকে মানে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু মানে আমাদের বাংলাদেশে 95% মুসলমানের কান্ট্রিতে এটা কখনোই আশা করা যায় না। হ্যাঁ, আর দেশ যেহেতু সংস্কার হয়েছে সেই জন্য আমরা সবসময় প্রত্যাশা করব যে এই সরকার এই বিষয়গুলোর উপরে মানে জোরদার পদক্ষেপ নেবেন এবং কি আমাদেরকে আরো উৎসাহিত করবেন যেন আমরা এই ধরনের কাজ আরো আনন্দ উৎসাহের সঙ্গে মানুষজন উদ্দীপনার সঙ্গে যেন এগিয়ে যায়। হ্যাঁ, এতে করে আমরা উৎসাহিত পাই। এতে আমরা জি একটা বিষয় দেখেছি, যেমন মহিলা বিশ্বকাপ বাংলাদেশ জিতল,
তাদের ছাদ খোলা বাঁচিয়ে দেওয়া হলো এবং রাষ্ট্রীয় একটা সম্মাননা দেওয়া হলো, এই ক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে না? এটা কি মনে করেন? আপনারা কি বৈষম্য করার জন্য না? না, এটা তো এক ধরনের নিশ্চয়ই বৈষম্য। তা না হলে মানে সরকারি একটা পতাকা দেখেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা তো সবার কাছে সমান, ঠিক না? যার কারণে লাল সবুজের পতাকা ঠিক এইভাবে যখন মানে প্রতিযোগিতার নাম যখন ঘোষণা করছিল, তখন কি তার ডেস্কের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকাটা সামনে ছিল। সেই জন্য মানে এটা রাষ্ট্রের ব্যাপকভাবে আমরা মনে করি যে এটা সুনাম অর্জন করেছে এবং ভবিষ্যতে আরও সুনাম অর্জন করবে। সেই সাথে সাথে বাংলাদেশের মানে রাষ্ট্রীয় বড় বড় উপদেষ্টা যারা আছেন এবং এই যে কি বলে মানে রাষ্ট্রের শীর্ষস্থানে যারা আছেন তাদেরকে মানে এটাতে একটু মানে খেয়াল করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করব। আর পাশাপাশি আমরা যেন উৎসাহিত হই, উৎসাহমূলক আচরণ যেন আমরা পাই। হ্যাঁ, সেই জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই। জি, আরেকবার একটু বলুন। নবীন যারা আসতেছে, যারা তাদের জন্য তো আমাদের এই যে আজকের যে দৃষ্টান্তগুলো এগুলো তাদের সামনে যখন অবশ্যই যাবে, তারা মানে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবে যে আমাদেরও ভবিষ্যতে কিছু করতে হবে। সেই জন্য আমি বারবার রাষ্ট্রে যে যারা আছেন মানে উপদেষ্টা, হ্যাঁ, আমরা তাদের দিকেই বারবার ইঙ্গিত করতেছি, আপনারা একটু খেয়াল করেন আমাদের এই বিষয়গুলো, যেন পরবর্তী যারা নতুন প্রতিযোগী আসবে তারা যেন এগুলো দেখে উৎসাহিত হয় যে আমরাও একটা সময় রাষ্ট্রের লাল সবুজ পতাকাকে মানে বিশ্বের দরবারে তুলে ধরবো, এরকম উৎসাহ যেন তারা পায়। সেই জন্য রাষ্ট্রের কাছ থেকে মানে আমরা ওই ধরনের সাপোর্ট চাই। হ্যাঁ, যেন আমরাও মানে এই ইসলামিকভাবে এই বাংলাদেশকে যেভাবে বিশ্বের মানুষ চিনে, আরও যেন মানে এটা একটু মানে প্রচার এবং প্রসার হয়। প্রথম স্থান অধিকার করছেন, আসলে আপনারা কি এটাকে আশা করছেন কিনা? মানে দীর্ঘদিন আগে সামনে যারা ছিল তারা কিন্তু কিন্তু আমাদেরকে ওইভাবে কেউ সমানতা দিচ্ছে না, দূরের কথা কেউ একটু অভিনন্দনও জানাচ্ছে না। এটা দুঃখজনক বিষয়, একেবারে তাদের একান্ত। আমরা তো আসলে এসব বিষয় জানি না। আমরা চাই শুধু সম্মাননায় সীমাবদ্ধ না, আমরা চাই এটা একটা কাঠামোর ভিতরে দাঁড়াও। এই ধরনের বিষয়জয় যেন আরও হোক, আর এই বিষয়জয় যারা করছে তারা যেন আগামী দিনে দেশের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারে। এর জন্য যা যা করণীয় তা যেন রাষ্ট্র করে। শুধু বিশ্বজয় করবে এরপরে এই চীনামুখ একদিন হারিয়ে যাবে, এটা যেন না হয়। এই বিশ্বজয় যেন একদিন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বহির্বিশ্বের মাঝে আরও উজ্জ্বল করতে পারে। এই ধরনের পদক্ষেপ যেন রাষ্ট্র যেন এই ধরনের পদক্ষেপ নেয়, এটা আমরা কাম্য করি। পরবর্তী প্রজন্মের কাছে আমরা কামনা করছি তারা যেন তাদেরকে দেখে আরও বেশি বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা আরও ভালোভাবে উজ্জ্বল করবে এবং দ্বিতীয় না, সবসময় যেন চ্যাম্পিয়ন হয়, এটাই আশা করি। দর্শক যেমনটি শুনতেছিলেন, আসলে উনি বলতেছিল যে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি এদেরকে একটা সম্মানজনক অবস্থানে, এদের জন্য দীর্ঘদিন এই অবস্থাটা যেন টিকে থাকে, তারা যেন বরাবর যেভাবে প্রথম স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান আমরা এর আগেও দেখেছি, তারা একটা কথাই বারবারই বলছে যে আমাদের জন্য আমাদের বৈষম্য শিকার হচ্ছে, তারা বৈষম্য তাদের সাথে করা হচ্ছে। তো এই বিষয়টা কবে নাগাদ দূর হবে আসলে সকলেরই অজানা, তাদেরই অজানা। তো আমি আরেকজনের সাথে কথা বলবো যে আপনার সন্তান আজকে এই সুনাম এই অর্জন নিয়ে এসেছে, তো আপনার বাবা হিসেবে কেমন লাগছে? একজন বাবা হিসাবে অবশ্যই আনন্দের, এবং আমি সে আনন্দের থেকে মোটেই কম নয়, বরং পরিপূর্ণ আনন্দ নিয়েই আমি এখানে দাঁড়িয়েছি। আসলে আপনার সন্তান এরকম অর্জন নিয়ে আসছে, যদি ঘটনাটা কি দেখতে পাচ্ছেন? না, এর পিছনে মুরব্বীদের দোয়া এবং ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম। আমার ছেলেরা যেখানেই গেছে, যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সেখানেই ওস্তাদরা যথেষ্ট সুনজরে রাখছে এবং সবসময় তারা পরামর্শ, সহযোগিতা, প্রশিক্ষণের ব্যাপারে যথাযথ ভূমিকা। ওস্তাদদের প্রতিদান আমরা কখনো পরিশোধ করতে পারবো না, পুরোটাই ওস্তাদদের পাওনা। বাবা হিসেবে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে? না, বাবা হিসেবে আমি আসলে অতটুকু পারিনি, তবে নৌকায় যেমন হাল ধরে, আমি শুধু হাল ধরার দায়িত্বটুকু পালন করতে সক্ষম হয়েছি। যেমনটা ধরেন
এদেরকে একটা ছেলেকে হাফেজ বানাইতে হলে একজন বাবার অনেক পরিশ্রম এবং অনেক মেধা, অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। বারবার এরা খসে পড়ে, বারবার তাদেরকে আটকাইতে হয়। তো আমি সেই জায়গায় খুব হার্ড লাইনে ছিলাম, যাতে করে ওরা এখান থেকে কোনো রকম এদিক সেদিক করতে না পারে, পদচ্যুতি না ঘটে। তো সেই জায়গা থেকে আমি হাল ধরার দায়িত্বটুকুই পালন করছি। মূলত সব কিছু করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, ওস্তাদ যারা আছে তারাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। একটা প্রশ্ন শেষ হয়ে যায়। আসলে আপনি বাবা হিসেবে আরো তো অনেক বাবা আছে, তাদের সন্তানকে দিচ্ছে মাদ্রাসা, সেই বাবাদের উদ্দেশ্যে কি বলবেন? সকল বাবাদের কাছে আমার একান্ত নিবেদন এবং আবেদন, সমস্ত বাবারাই যেন এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের ছেলে মেয়েদেরকে এখানে নিয়োগ করেন, এখানে দান করেন। এবং এখানে শিক্ষায় কেউ ছোট হয় না, আল্লাহ কারোরে ছোট বানায় নাই, এমন কোনো ইতিহাস বাংলাদেশে বা পৃথিবীর কোথাও নাই। সব অভিভাবকদেরকে অনুরোধ, তারা যেন অন্তত তাদের সব না, দুই একটা ছেলেকে অন্তত আমাদের এই মাদ্রাসা শিক্ষায় সম্পৃক্ত করে দেশ ও জাতির জন্য বহির্বিশ্বে বারবার সুনাম বয়ে নিয়ে আসতে পারে, দেশের সুনাম নিয়ে আসতে পারে। সেই জন্য আমাদের তো সব বাবাদেরকেই সহযোগিতা দিতে হবে, মাদ্রাসায় ছেলেদেরকে দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে, না দিলে আমরা তো কোথায় পাবো? এজন্য সব অভিভাবক এবং সাধারণ মানুষের প্রতি আবেদন, যাতে করে মাদ্রাসায় শিক্ষায় তাদের ছেলে মেয়েদেরকে তারা উৎসাহিত করেন এবং দিয়ে সহযোগিতা করেন। মাদ্রাসা শিক্ষার্থীদের এরকম অর্জনের জন্য কি পরামর্শ দেবেন? এই অর্জনের জন্য যেটা পরামর্শ, সেটা হচ্ছে সরকারের সবচেয়ে বেশি উদ্যোগী হওয়া উচিত এবং নজর দেওয়া উচিত। সরকার যদি এখানে মনোযোগী হয় এবং সহযোগিতা দেয়, তাহলে এই শিক্ষায় শুধু বাংলাদেশে না, পৃথিবীর সর্বত্র আরও বেশি সুনাম আমাদের বাংলাদেশের আসবে। তো দর্শক, আসলে আপনারা শুনতেছিলেন যে বিশ্বজয় কোরআনের হাফেজ হয়েছেন তার বাবার কণ্ঠে, আনাসের বাবার কণ্ঠে। তিনি বলতেছিলেন যে কতটা বাধা বিঘ্ন পেরিয়ে আজকে তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। তো আমি আরেকজনের সাথে কথা বলবো। তো ভাই, আসলে এই অর্জনটা সম্পর্কে একটু বলেন। কোরআনের ভালোবাসা এত সকালে বিমানবন্দরে চলে এসেছেন, অর্জনটা সম্পর্কে আসলে আনন্দের সাথে জানাচ্ছি, এটা খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয়, এবং বাংলাদেশের সুনামকে বহির্বিশ্বে উঁচু করে তুলে দিয়েছেন, এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা এসেছি তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, যেন আগামীতে আরও তারা ভালো করতে পারে এবং তারা তার পাশাপাশি যেন দিনের বড় দায়ী হতে পারে। সেজন্য আমাদের এখানে আসা, তাদেরকে একটু উৎসাহ দেওয়া। যেহেতু আপনারা মিডিয়াতে আছেন, আপনারা ভালো করে জানেন আমরা সবসময় একটা বৈষম্যের শিকার হই। আজকে এখানে আমাদেরকে অন্যভাবে সংবর্ধনা করতে পারতো যদি রাষ্ট্রীয়ভাবে, কিন্তু সেটা আমরা পাই না। তারপর আমরা ছোট পরিসরে যতটুকু সম্ভব তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এবং সেই চেষ্টার প্রেক্ষিতে এখানে আমাদের আসা এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া। এই যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবারই কোরআনের প্রথম স্থান অধিকার করা, এই বিষয়টাকে আপনারা কোন চোখে দেখেন? এটাকে আলহামদুলিল্লাহ খুব ভালো চোখেই দেখি, কারণ এটার অর্জনের পিছনে অনেক বেশি শ্রম দিতে হয়, অনেক বেশি মেহনত করতে হয়। যেরকমভাবে মেহনত করে ছাত্র, তার থেকে বেশি মেহনত করে তার উস্তাদ, অর্থাৎ গ্রুপ উস্তাদ, যে উস্তাদের অধীনে সে পড়াশোনা করে। এখানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা অন্য কাউকে ক্রেডিট দেওয়া যাবে না, দিতে হবে হচ্ছে প্রতিষ্ঠানের যে তার যে উস্তাদ, সে উস্তাদকেই দিতে হবে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেমন ক্রিকেট, ফুটবল, যারা জয়ী হয়, চ্যাম্পিয়ন হয়, তাদেরকে ছাত্র আছে সংবর্ধনা দেওয়া হয়, রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। তো আপনারা এই ক্ষেত্রে আপনাদের কেন দেওয়া হচ্ছে না? ওই জন্য আসলে আমাদের সাতখোলা বাসের প্রয়োজন নেই, আমাদের দরকার একটা কাঠামো তৈরি হোক, যেন সবাই সমান অধিকারটা পায়, কারো কেউ যেন বৈষম্য শিকার যেন না হয়, সেটাই আমরা চাই। দর্শক, যেমনটা শুনতেছিলেন, আমি আরেকজনের কাছে যাবো। আরেক ভাই, উনি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন। তো ভাই, আসলে এই যে কোরআন প্রতিযোগিতায় বারবারই প্রথম স্থান অধিকার করলো, এই প্রথম স্থান অধিকার করা নিজের অনুভূতিটা কেমন, কেমন লাগছে? অনুভূতি একেবারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যতবারই বলবো তৃষ্ণা মিটবে না, কারণ ওই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এর চেয়ে বড় কথা হচ্ছে দেশকে, দেশের পতাকাকে, লাল সবুজকে ধারণ করে প্রথম স্থান অর্জন করা, এটাই অনেক বড় ভাগ্যের বিষয়। এই যে এর পিছনের যে যাত্রাটা, এই যাত্রাটা কেমন যাচ্ছিল, যে আপনার কতটা বাধা বিঘ্ন বিপত্তি অতিক্রম করতে হচ্ছে আপনাদের? এর পিছনে যাত্রাটা অনেক 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 দূর,
কারণ হচ্ছে একজন শিক্ষার্থী আসলে একদিন 2 দিন 1 বছরও হয় না। যেমন আমি আবু যর গিফারিকে নিয়ে গল্প করতে চাই। বিশেষ করে বাংলাদেশ ক্যারাতে সম্মাননা খুবই কম পায়। গত 13 বছরে একজন আবু যর গিফারি বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করেছে। এর পূর্বেও আবু যর গিফারি কাতারে করোনা ভাইরাসের সময় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু সে যেতে পারে নাই। এবার সে কুয়েতে 3য় স্থান অর্জন করেছে, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ। তবে আমরা চাই আসলে এই সম্বর্ধনায় সীমাবদ্ধ না, আমরা চাই একটা রাষ্ট্র কাঠামো বৈষম্য শিকার যেন আমরা না হই। আগামী দিনে এই বিশ্বজয়ীদেরকে নিয়ে এবং জাতীয় পর্যায়ে যেসব হাফিজগণ, কারিগণ, ওলামাগণ রয়েছে, সবাইকে যেন যারা এই ধরনের অর্জন করছে এই অর্জনগুলো যেন বৃথা না যায়, তাদেরকে যেন একটা রাষ্ট্র কাঠামো দাঁড় করিয়ে আগামী দিনে তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে একটা ভালো জায়গায় সুযোগ করে দিয়ে তাদের থেকে যেন আমরা আরও ফল বয়ে আনতে পারি, এই সুযোগটা আমি রাষ্ট্রের কাছে চাই। আমরা বরাবরই একটা বিষয় দেখেছি যে এদের প্রতি যারা বিশ্বজয়ী কোরআনের হাফেজ হয়েছে, এর আগে যারা হয়েছে তারা একটা সময় হারিয়ে যায়। তো এই হারিয়ে যাওয়ার প্রবণতাটা কেন? হারিয়ে যাওয়ার প্রবণতা ওই যে আমি বললাম, আমাদের রাষ্ট্র কাঠামো নাই, আমাদের রাষ্ট্র কাঠামো ওই ধরনের কোনো সিস্টেম নাই। এই জন্য দেখা যায় আমি পড়ছি এক মাদ্রাসায়, আপনি পড়ছেন আরেক মাদ্রাসায়, পাশের জন পড়তেছে আরেক মাদ্রাসায়, তার তো হিপস এটা হচ্ছে সম্পূর্ণ স্বল্প বিষয়, 2, 3, 4 বছর 5 বছর পরে এটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এরপর তো দেখা যাচ্ছে টিচারের সাথে তার পরিচয় থাকে না, অনেক সময় থাকলেও বড় হয়ে যাওয়ার কারণে ওই ধরনের একটা দেখা সাক্ষাতের বিষয় থাকে না, শিক্ষার্থী বড় হয়ে যায়। ওই ক্ষেত্রে বিবেচনা আমার মনে হয় একটা গ্রুপ ওয়ার্কিং, এরপর হচ্ছে রাষ্ট্র কাঠামো যখন আমরা দাঁড় করাবো অথবা বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যখন মূল্যায়ন করা হবে, যেভাবে আমরা ক্রিকেটারদেরকে, ফুটবলারদেরকে মূল্যায়ন করি এই 15 বছর 16 বছর এজ লেভেল, এরপর হচ্ছে প্রথম শ্রেণী, এরপর হচ্ছে জাতীয় টিম, এভাবে যখন আমরা এদেরকে নিয়েও কাজ করব, দেখা যাবে যে আমরা যেভাবে ক্রিকেটে, ফুটবলে যেভাবে আমরা উন্নতির দিকগুলো বিবেচনা করি বিভিন্ন ধানে বলেন বিভিন্ন দিকে, ওই ক্ষেত্রে বিবেচনায় আপনার এই কোরআনেও আমরা আরো বেশি ফল বয়ে আনতে পারবো যখন আমাদের কাঠামো ঠিক হবে। তো আপনি আসলে যেমনটা বলতেছিলেন কাঠামো ঠিক করার কথা, যেমন খেলার সাথে তুলনা করলেন যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং রুট লেভেল থেকে একেবারে লো লেভেল থেকে উঠে আসার যে গল্পটা বলতেছিলেন, এই গল্পটা আসলে সরকারকে কতটা সহযোগিতা চান সরকারের কাছে আপনারা? আমি সরকারের কাছে যে সরকারে থাকুক সহযোগিতা একটাই, কাঠামো যদি সুন্দর করতে পারে সরকার, এক্ষেত্রে সরকারকে রোড লেভেল থেকে কাজ করতে হবে। তাহলে কি হবে, এই বিশ্বজয়ী শুধু ঢাকা চট্টগ্রামে সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশ থেকে বিশ্বজয় করার একটা প্রবণতা তৈরি হবে এবং সরকারকে ওইভাবেই কাজ করতে হবে। সেই ক্ষেত্রে সরকারের কোন বিষয়গুলো বেশি নজর দিতে হবে? সরকারের প্রাথমিকভাবে যে সকল মাদ্রাসাগুলো থেকে বিশ্বজয় হয়, ওই মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যেমন পর্যালোচনা করতে হবে এবং বিভিন্ন মাদ্রাসাগুলোর কমিটি করে বিভিন্ন মাদ্রাসাগুলোর প্রধানদের সাথে যখন আলোচনা করবে তখনই সব কিছু সহজ হয়ে যাবে। তো দর্শক যেমনটা শুনতেছিলেন, আসলে ভাই বলতেছিলেন যে কোরআনের হাফেজ হওয়াটা, আসলে বিশ্বজয়ী হাফেজ হওয়াটা, প্রথম স্থান অধিকার করা যায় যে কতটা কষ্টসাধ্য, কতটা পরিশ্রম করতে হয়, এর পিছনের গল্পটা কেমন ছিল এমনটাই বলতেছিলেন। আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে থাকুন, আমি আরেকজনের সাথে কথা বলবো। ভাই, আপনি কেন আসছেন এবং কি জন্য আসছেন? আলহামদুলিল্লাহ, আনাস মাহফুজের মতন ছোট্ট একটু শিশু, 13 বছরের শিশু, সারা বিশ্বের ভিতরে প্রথম স্থান অর্জন করা, ওকে বরণ করার জন্য এবং আমাদের বন্ধু আবু যর গিফারি ভাইকে বরণ করার জন্য কোরআনের ভালোবাসা আমাদেরকে এখানে আসে। তো এই যে আপনাদের ক্ষেত্রে একটা বৈষম্যতা বারবারই দেখতে পাচ্ছি, অনেকেই কোরআনের হাফেজ হয়েছেন, হাফেজ হওয়ার পরে বেশ কিছুদিন ভালো আলোড়ন করার পরে আবার তিনি হারিয়ে যান। এই যাতে হারিয়ে না যায়, এই বিষয়টা কেন হারিয়ে যাচ্ছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের হারিয়ে যাচ্ছে না কেউ, এটাই আমাদের মাঝে তারা টিকিয়ে আছেন, কিন্তু হারিয়ে যাচ্ছে বর্তমান আমরা হাফেজরা বারবারই বৈষম্য শিকার। যদি বর্তমান উপদেষ্টা যিনি আছেন উনি যদি যারা বিশ্বজয় করে আসতেছেন আমাদের হাফেজদের জন্য একটা মূল্যায়ন করেন, একটা সিস্টেম যদি চালু করে যান, তাহলে এটা আমাদের আর কোনো হাফেজ, বিশ্বজয়ী হাফেজ হারাবে না। আমরা একটা সময় দেখেছি সাদ খোলা, বিভিন্ন দেশের যারা ক্রিকেটার, ফুটবলার যারা সাবজয়ী যারা, তাদের জন্য মেয়েদের জন্য সাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাদের রাষ্ট্রীয় সংবর্ধনা কেন দেওয়া হচ্ছে না? এটা কি আপনারা বৈষম্য শিকার হচ্ছেন কিনা? অবশ্যই এটা বৈষম্য শিকার হচ্ছে। সাতখোলা মেয়েদেরকে মাত্র 11টা দেশে প্রথম স্থান হওয়ার কারণে তাদেরকে সাতখোলা বাসে বরণ করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সারা বিশ্ব চতুর্থ
76টা রাষ্ট্রের ভিতরে প্রথম স্থান হওয়ার পরেও এখানে আমরা এয়ারপোর্টে আসার পর আমরা বৈষম্য শিকার হই, আমরা ভালো কোনো স্পেস পাই না ওদেরকে স্বাগতম জানানোর জন্য। সরকারের পক্ষ থেকে তো আমরা পাই না, নিজেরা যে একটু ভালোভাবে ওদেরকে আমরা স্বাগতম দিব, ওদেরকে বরণ করে নিব, আমরা সেই স্পেসটাও পাই না। এটা আমরা বারবারই বৈষম্য শিকার। আমরা এটা আপনাদের কাছেও বলবো এবং দেশবাসীর কাছে বলবো যে বর্তমান যিনি উপদেষ্টা আছেন তারা এই বৈষম্যকে দূর করে আমাদের হাফেজদেরকে নিয়ে আরও সামনে এগিয়ে যাবেন। তো দর্শক আসলে যেমনটা শুনতেছিলেন, আপনি পরিচয়টা? আমার নাম হাফেজ আইয়ুব, আমার বাসা টাঙ্গাইল। আপনি টাঙ্গাইল থেকে আসছেন? আমি থাকি লালবাগ, আবুজার গেফারি ভাই যেখান থেকে কেরাত স্টুডেন্ট যে জায়গা থেকে লেখাপড়া করে আসে। আসলে দর্শক যেমনটা শুনতেছিলেন, উনি বলতেছিলেন যে আমাদেরকে যেভাবে সাধারণ মানুষ যেভাবে যেখানে 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয় না, রাষ্ট্রীয় সংবর্ধনা কেন দেওয়া হচ্ছে না, আমরা বারবারই যে বৈষম্যের শিকার হচ্ছি, এই বৈষম্যটা কবে নাগাদ শেষ হবে এটা সকলেরই অজানা। তো তারপরেও তারা আশাবাদী যে একটা সময় এই অবস্থা থেকে ফিরে আসবে এবং যারা প্রথম স্থান অধিকার করে, বিশ্বে যারা কোরআনের হাফেজ হয় প্রথম স্থান অধিকার করে, তাদের একটা সম্মান, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করবে এবং প্রণোদনা সৃষ্টি করবে, এমনটাই সবাই আশা করেন।